আমি আস্তে করে বললাম, ভাইয়া, আমি একটা কথা বলবো, তুমি রাগ করো না। আগে ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম, সে হয়তো বোঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। যেই ভাবি মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শোনো। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়। আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্বও তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়, আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বুঝাবুঝি। গিয়ে আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলিস সব সময়, কবে এত বড় বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস? তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছুটি, তাই বলছি, কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না। গি বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইয়ার বিয়ে ঠিক হবার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। ভাইয়ার বুসাজু মাত্র ১-৫ বছরের মেয়ে, নিজের কথাবার্তা খুবই কম, হাসিটাও যেন ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করছিলাম, সে কথা কম বলে, মাথা নিচু করে থাকে সবসময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বউয়ের বয়স ছোট হলে তবেই সহজে গড়াগড়ি হয়ে যাবে সংসার। আমিও কিছু বলিনি তখন, কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের ৩ দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠরুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে। আমি উঠেই বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নিভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল। কানে আসছিল ফিসফিস করার শব্দ। ভাবলাম, নতুন বিয়ে, এমন তো হতেই পারে। নিজেকে বোঝালাম, কিন্তু প্রতিদিন, প্রতি রাত একই আওয়াজ। প্রতিদিন রাত ১টা থেকে ২টার মাঝামাঝি সময় একটা চাপার শব্দ হতো, কখনো কান্নার মতো, কখনো ফিসফিস করে ঝগড়ার মতো, আবার কখনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের মতো। আমি এক রাতে ঠিক করলাম দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকব। সেই রাতেও ঠিক একই সময়ে শব্দটা শুরু হলো। তোমার কিছু শেখার দরকার আছে কি? এটা আমার ভাইয়ার গলা, তবে খুব কঠিন, রাগী শোনাচ্ছিল। আর একটা গলা খুব নিচু, কাঁপা কাঁপা। আমি তো চেষ্টা করছি ভাইয়া। আমি চমকে উঠলাম। ভাই? ও কি ভাইয়াকে ভাই বলছে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। দরজা খুলে হঠাৎ করেই কাশলাম, যেন কিছুই জানি না। ভাইয়া দরজা খুলে মাথা বের করল, চেহারা একেবারে লাল, কপালে ঘাম। ঘুমাওনি এখনো? না, পিপাসা পেয়েছিল, পানি খেতে উঠেছিলাম গো। ভালো করে ঘুমাও। তোদের পরীক্ষার সময় এটা না করলে হয় না? গিয়ে আমি চলে আসলাম, কিন্তু রাতটা কেটে গেল অস্থিরতায়। রোজ রাতি একই সময়, একই চাপা শব্দ, একই শ্বাসরুদ্ধ ফিসফাস। প্রথম কয়েকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, নতুন বিয়ে হয়েছে, কিছুটা অস্বস্তি হতেই পারে। কিন্তু ধীরে ধীরে শব্দগুলো কেবল অস্বস্তি নয়, ভয়ের মতো লাগতে শুরু করল। ভাবির কণ্ঠ যেন প্রতিদিন আরও বেশি কাঁপছে, আর ভাইয়ার কণ্ঠ হয়ে উঠছে কঠিন, চাপা রাগে ভরা। চতুর্থ রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরের দরজা খুলি সোজা বারান্দায় গেলাম। অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে চোখ রেখে দিলাম ভাইয়ার ঘরের দরজার ফাঁকি। দরজাটা একটু খোলা ছিল, মনে হলো ওরা হয়তো জানেই না কেউ দেখছি। ঘরের ভিতরের দৃশ্য দেখি আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি মাটিতে বসি, চোখে পানি, পরনে সাদা একটা পাতলা, ওর মুখ লাল হইয়াছি, যেন কান্না করতে করতে গাল দুটো ফেটে গেছি। ভাইয়া দাঁড়িয়ে, তার হাতে একটা কিছু, মুখ গম্ভীর। তুমি এতটা বোকার মতো আচরণ করছো কেন? তুমি আমার স্ত্রী,
অথচ তুমি এখনো বুঝতেই পারো না স্বামীর সাথে কি আচরণ করতে হয়। আমি তো চেষ্টা করছি ভাইয়া, মানে আপনি কি? ভাবি গলা নিচু করে ফেলল। ভাইয়া কড়া গলায় বলল, তুমি আমাকে ভাই ডাকো কেন? নাকি আরও গভীর কোনো টান তৈরি হচ্ছে? ঘরের নিস্তব্ধতা তখন আরও ভারী হয়ে উঠছিল। আমি জানতাম কাল সকাল থেকেই সবকিছু আর আগের মতো থাকবে না। পরদিন সকালটা ছিল অন্য রকম। আমি উঠে প্রথমেই আয়নার দিকে তাকালাম। চোখে কালো চাপ, মুখে চাপা ভাব। আমি কি ক্লান্ত ছিলাম, নাকি বদলে যাচ্ছিলাম? ভাইয়া ও ভাবি ডাইনিং টেবিলে বসেছিল। আমি যেই ঘর থেকে বের হলাম, ভাইয়া একটু তাকালো আমার দিকে। নীরব চাহনি, কিন্তু যেন কিছু বলছিল। ভাবি নিচু গলায় বলল, আপা, চা বানিয়ে দিই? আমি হেসে বললাম, না, আজ আমি করি। উচা বানাতে বানাতে আমি ভাবছিলাম, এই সংসারে আমি কি ভূমিকা নিয়েছি। ভাবি যে এখনো নতুন, যার বয়সই বোঝে না সংসার মানে কি। ভাইয়া যে নিজের ভেতরের তীব্র শূন্যতা পূরণ, কিন্তু হয়তো ভুল পথে। আর আমি তো কেবল সাহায্য করতে চেয়েছিলাম, ভাইয়াকে বদলাতে, ভাবিকে বুঝতে শিখাতে। কিন্তু নিজের ভেতরের এক অজানা অনুভবের সঙ্গে লড়ছিলাম। রাত হলে আবার কথা হলো ভাইয়ার সঙ্গে। আমি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। ভাইয়া পাশে এসে দাঁড়াল। তুই পাশে থাকিস তো সব সহজ লাগে। আমি হেসে বললাম, আমি তো আছি ভাইয়া, সব সময়। তবুও সেই হাসির নিচে ছিল একটা চেপে রাখা সত্য। ভাইয়াকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই কোথায় যেন আটকে গেছি। দিনগুলো চলতে লাগল। ভাবি একটু একটু করে বুঝতে শিখছে। ভাইয়াও ধীরে ধীরে কম রাগ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাচ্ছে বাইরের চোখে, কিন্তু আমার ভেতরটা আমি জানি, আমি আর আগের মতো নেই। ভাবি বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো চোখ নামিয়ে কথা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে, নির্ভেজাল কৌতূহল নিয়ে। যেন সে আমাকে বুঝে ফেলতে চাইছে না, শুধু বুঝে নয়, পরীক্ষা করছে। একদিন সন্ধ্যায় রান্নাঘরে সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপা, ভাইয়ার সাথে আপনি অনেক কথা বলেন আজকাল, ভালো লাগে আপনাদের বন্ধুত্ব দেখে। খুব। আমার ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, ভালো বন্ধুত্ব তো ভাই বোনের মাঝে থাকতেই পারে, তাই না? সে মাথা নাড়ল। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরের কেউ। তার কণ্ঠে ঈর্ষা ছিল না, ছিল এক ধরনের ক্ষীণ ক্ষোভ আর ভয়ের ছায়া। রাত গভীর। আবারও সেই পুরনো ছাদের কোণে আমি দাঁড়িয়ে। ভাইয়া পাশে এসে দাঁড়ায়, একদম নীরব। হঠাৎ বলে, তুই থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি চোখ নামিয়ে বলি, তবে ভাবি, সে কোথায় থাকবে? ভাইয়া ধরা গলায় বলে, সে তো চুপ। তুই যে আমাকে বুঝিস। কি? এই প্রথম আমি সরাসরি বললাম, ভাইয়া, তুমি যা খুঁজছ সেটা আমি দিতে পারি না, আমি পারলি না ঘে। ভাইয়া অবাক হয়ে তাকালো। তার চোখে তখন কষ্ট, হারানোর ভয় আর একটা বেপরোয়া আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।